আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে দেশ দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের আগুন থেকে অক্ষত ও নিরাপদ থেকেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করে ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিলে পরিস্থিতি হতো অন্যরকম। তখন ইরানি ও ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য মার্কিন মিত্র দেশগুলোকে। কিন্তু সেদিকে না গিয়ে এসব দেশ বরং যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ দিয়েছে। ইরানের মিসাইল বৃষ্টিতে লণ্ডভণ্ড ইসরায়েল এখন আর আগের মতো মধ্যপ্রাচ্যে অজেয় কোনো সামরিক শক্তি নয়। ইসরায়েলের দুর্বলতা তারা এবার সরাসরি দেখেছে। এই দুর্বলতাকে তারা কাজে লাগাতে চান। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। এই প্রজন্মের আরব শাসকরা প্রথমবারের মতো দেখতে পেলেন একটি প্রচলিত সেনাবাহিনীর আক্রমণের বিরুদ্ধে বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি ইসরায়েল কিভাবে অসহায় হয়ে পড়ল। যুদ্ধের শুরুতে ইসরায়েল ছিল খুবই শক্তিশালী ও সাহসী। দেশটির জনগণ তাদের সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন দিয়েছে। কিন্তু ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখে ২ সপ্তাহেরও বেশি তারা টিকে থাকতে পারেনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, এই ৩টি দেশের কর্মকর্তারাই মিডল ইস্ট আইকে জানিয়েছেন তারা স্পষ্ট দেখতে পেয়েছেন যে ১২ দিনের পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েলের দিক থেকেই প্রথম যুদ্ধবিরতির ইঙ্গিতটি আসে। ইসরায়েলের ধারণা ছিল তারা তাদের অব্যাহত হামলার মুখে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে দেবে, পতন ঘটবে সরকারের এবং দেশটি আত্মসমর্পণ করবে। কিন্তু নির্বিচারে হামলার শীর্ষ সেনা কমান্ডাররা নিহত হওয়ার পরেও এসবের কিছুই ঘটেনি। বরং ইরান পাল্টা হামলা করে তেল আবিব, হাইফা ও বীরশেবা সহ গুরুত্বপূর্ণ নগরীগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে। কুয়েত ইউনিভার্সিটির অধ্যাপক বাদের আল সাইফ বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাপট দেখাচ্ছেন দীর্ঘদিন ধরেই। ইরানের আকাশে ইসরায়েল সামরিক শ্রেষ্ঠত্ব দেখিয়েছে, এটা অস্বীকার করার জো নেই। কিন্তু ইরান ইসরায়েলের দখলদারিত্বকে থামিয়ে দিতে সক্ষম হয়েছে এবং পাল্টা আক্রমণ করেছে। এই আক্রমণের মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। এই ধারণাটি একেবারেই ভেঙে পড়েছে। ইসরায়েলের অহংকার ও দর্প চূর্ণ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলো ইসরায়েলের এই নড়বড়ে ও ভঙ্গুর অবস্থাকে ভবিষ্যতে কিভাবে গ্রহণ করবে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতিতে ২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলো ইসরায়েলের ব্যাপারে ভিন্ন চিন্তা করতে পারে। ইরানের ব্যাপারেও আরব দেশগুলোর নেতারা নতুন করে চিন্তা করতে পারে। তারা ইরানে বিনিয়োগের প্রস্তাব দিতে পারেন এবং আগামী মাসগুলোতে এই অঞ্চলের দেশগুলোর শীর্ষ নেতাদের ইরান সফরে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। গত এপ্রিলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী তেহরান সফর করেন। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেওয়ার দাবি করলেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার প্রশাসন দেশটির সাথে পরমাণু আলোচনা আবারও শুরু করতে আগ্রহী। পরমাণু আলোচনা আবারও শুরু করার প্রতি উপসাগরীয় দেশগুলো সমর্থন জানিয়েছে। গত মে মাসে ট্রাম্প আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফরকালে দেশ তিনটির সঙ্গে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন। এসব চুক্তি স্বাক্ষরকালেই এই দেশগুলো ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে কিছু ছাড় আদায় করে নেন। সৌদি আরবের চাপের কারণে ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর হামলা বন্ধ করেন। এছাড়াও সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি। যদিও উপসাগরীয় এই দেশ তিনটির অগ্রাধিকার নির্ধারণের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারপরও তারা চায়নি ইরানে ইসরায়েলের হামলায় সরাসরি যুক্ত হোক যুক্তরাষ্ট্র। সম্ভবত সেই কারণেই ইরানের ৩টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার মাত্রা ছিল খুবই সীমিত ও ন্যূনতম। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সাথে আগেভাগে যোগাযোগ ও সমন্বয় করে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। ফলে ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের কোনো ক্ষতি হয়নি। ইডেলম্যান পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটির মিডল ইস্ট চ্যাপ্টারের সভাপতি আইহাম কামেল মনে করেন, ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর নেতাদের অবস্থানকে অনেকটাই শক্তিশালী করেছে।
তার নেপথ্যে কূটনৈতিক ভূমিকা রাখার মাধ্যমে নিজেদের দেশে হামলা এড়াতে সক্ষম হন। তারা বৃহত্তর এই অঞ্চলের 3টি ক্ষমতাধর দেশ ইরান, তুরস্ক ও ইসরায়েলের সাথে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে পরিস্থিতিকে নিজেদের অনুকূলে রাখতে সক্ষম হয়েছে বলেও মনে করেন আয়হাম কামেল। ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সাথে একটি জোটে রাখার জন্য বিগত বছরগুলোতে চেষ্টার কোনো কমতি রাখেনি। হিজবুল্লাহর আধিপত্য, সিরিয়ায় বাশার আল আসাদের একচ্ছত্র শাসন এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সময়টিতে ইরানের অবস্থান ছিল তুঙ্গে। ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলার আগ পর্যন্ত ইরান তার সমর্থিত প্রতিরোধ অক্ষের মাধ্যমে পুরো অঞ্চলেই প্রভাব খাটিয়েছে। ইরানের এই প্রভাব খর্ব করতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড চেষ্টা করেছে ইসরায়েলের সাথে উপসাগরীয় দেশগুলোর সামরিক জোট গঠন ও এর সাথে মিশরের এয়ার ডিফেন্স যুক্ত করে মধ্যপ্রাচ্য ন্যাটো গঠন করতে। কিন্তু ইরান ও ইসরায়েল যখন মুখোমুখি অবস্থান নিল, তখন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলো ইসরায়েলের সাথে যোগ দেওয়ার বদলে যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের উপর চাপ দিতে শুরু করে। কারণ ইসরায়েলের চেয়ে ইরানের প্রতি এই দেশগুলোর সহানুভূতি অনেক আগে থেকেই বেশি ছিল বলে মনে করেন মধ্যপ্রাচ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিক থেরোস। 2024 সালে ইরান ও ইসরায়েল 2 দফায় পাল্টাপাল্টি হামলা চালায়। কাতারের সাথে ইরানের অনেক আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও সে সময় ইসরায়েলকে রক্ষায় সৌদি ও কাতারের এক ধরনের সমর্থন পেয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিমান বাহিনী দুর্বল থাকায় ইরান তখন থেকেই কেবল তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে জবাব দিতে চেয়েছে। ইরানে এবারের ইসরায়েলি হামলার নিন্দা করেছে কাতার, আরব আমিরাত ও সৌদি আরব। ইরান এবারও তার ক্ষেপণাস্ত্রের শক্তি ব্যবহার করে তেল আবিব ও হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ নগরীগুলোকে তছনছ করে দিয়েছে। এবারের মতো এত ক্ষয়ক্ষতির শিকার এর আগে আর কখনো হয়নি ইসরায়েল। এ কারণেই যুদ্ধের 12 দিনের মাথায় গিয়ে ইসরায়েল যুদ্ধবিরতির দিকে যেতে বাধ্য হয়। এছাড়া উপসাগরীয় দেশগুলো যুদ্ধবিরতি কার্যকরে মরিয়া ছিল, কারণ তারা চায়নি এই সংঘাত তাদের ভূখণ্ডেও ছড়িয়ে পড়ুক। আরব দেশগুলোর মনোভাব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিস্মিত করেছে অনেকটাই। বিশেষ করে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সৌদি আরব। অথচ অল্প কয়েক বছর আগেও সৌদি আরব ছিল ইরানের ঘোর শত্রু। 2018 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেছিলেন, খামেনি পুরো বিশ্বই জয় করতে চান। সে সময় সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সাথে রাখা হয়তো সম্ভব হতো ইসরায়েলের, কারণ তখন ইরানের মিত্র হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নাস্তানাবুদ হয়ে পড়েছিল সৌদি আরব। কিন্তু তখন প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় সৌদির সহায়তায় এগিয়ে আসেননি। এরপর থেকেই সৌদি সরকার ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়। এরপর 2023 সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সঙ্গত কারণেই এবারের সংঘাতে সৌদি আরব ইরানের দিকে হেলে পড়েছে বলে মনে করেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। ফলে এবারের ইরান ইসরায়েল সংঘাতে সৌদি তেল স্থাপনা যেমন হুথিদের হামলা থেকে নিরাপদ থেকেছে, তেমনি চীনের তেল আমদানি অব্যাহত রাখতে হরমুজ প্রণালীও বন্ধ করেনি ইরান। কিন্তু উপসাগরীয় দেশগুলো মার্কিন ও ইসরায়েলের জোটে গিয়ে যুদ্ধে অংশ নিলে তারা ইরানি ও হুথি নেতাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে যে ক্ষতবিক্ষত হতো তা নিশ্চিত করে বলা যায়। উপসাগরীয় দেশগুলো বুঝতে পেরেছে যে তাদের তেলের উপর নির্ভরশীল অর্থনীতিকে অক্ষত রাখতে হলে ইরানের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।